পূজা নামের এই মেয়েটির সবেমাত্র বিয়ে হয়েছে। তার চোখে রয়েছে সংসার করার নতুন নতুন স্বপ্ন, কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো তার আত্মা কাঁপিয়ে দেয়। অনেক ভয়ঙ্কর ঘটনা যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। তার সঙ্গে ঘটে যাওয়া এইসব ঘটনা যখন সে তার বড় ভাবিকে জানায়, তখন তার বড় ভাবি তাকে একটা থাপড় মারে। কিন্তু পূজার সঙ্গে এমন ঘটনা কেন ঘটলো? এই ঘটনা যে পূজার সঙ্গে একার হয়েছে সেটা না, বলতে গেলে অনেক মেয়েরাই এই ধরনের ঘটনা শিকার হয়, যেখানে তাদেরকে শুধুমাত্র স্বামীর পণ্য হিসেবে ব্যবহার করা হয়। যখন মনে চাইবে তখন স্বামী তাকে ব্যবহার করবে, আবার যখন মনে চাইবে না তখন তাকে ছুঁড়ে ফেলে দেবে। আর এই ধরনের মেরিটিয়ার জন্য আমাদের সমাজে কোনো আইনও নেই। তাই বলবো পুরো ভিডিওটি দেখতে শুরু করুন, কারণ এখানে ছেলে মেয়ে উভয়েরই অনেক শিক্ষণীয় কিছু বিষয় আছে। গল্পের শুরুটা হয় লখনৌ শহরের একজন গৃহবধূ কমলেশকে দেখিয়ে। সে নিজের শ্বশুর শাশুড়ি, দিদা শাশুড়ি এবং আরও একজন দেবরকে নিয়ে নিজের স্বামীর সঙ্গে বেশ সুখে শান্তিতেই নিজের জীবন পার করছিল। সেই সাথে তার মেয়ে পিঙ্কিও আছে। দেখা যায় কমলেশ তার দেবরকে একেবারে নিজের ছেলের মতোই ভালোবাসে। আর তার দেবর, যার নাম অরুণ, তার সঙ্গে কারোর ঝামেলা লাগলে অরুণের কোনো দোষ আছে কিনা সেটা না জেনেই কমলেশ তার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। এমনকি তাদেরকে পিটিয়ে অরুণকে বাঁচিয়ে নিয়ে আসতো। এরপর যখন তার শ্বশুর এসব জানতে পারে তখন সে কমলেশকে ধমক দিয়ে বলে, তোমার কি বুদ্ধি নেই? আগে তো জানবে যে এতে অরুণের কোনো ভুল আছে কিনা। তবে কমলেশ বলে ওঠে যে তার অরুণের কোনো দোষ থাকতেই পারে না। এতেই তাদের সম্পর্ক আরো গভীর হয়ে যায়। এমনি করে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তবে এখন অরুণ বড় হওয়ায় তার বিয়ের কথাবার্তা চলছিল। এতে বাড়ির সবাই মিলে অরুণের জন্য মেয়ে দেখতে শুরু করে। তবে অরুণের ঠাম্মি তাদের সঙ্গে যেতে চায় না। দেখা যায় ঠাম্মি সবসময় চুপচাপ থাকে, কারোর সঙ্গে কোনো কথাই বলে না। তবে সে কেন এইভাবে চুপচাপ থাকে বা সে কথা বলতে পারে কিনা সেই ব্যাপারটা আমরা সামনেই জানতে পারবো। এরপর সবাই মিলে পূজা নামের একটি মেয়েকে দেখতে যায় অরুণের জন্য। পূজা ইংলিশ নিয়ে অনার্স করছে। সে সবাইকে একটি সুন্দর ইংলিশ গান শোনায়। সবারই পূজাকে বেশ পছন্দ হয়ে যায়, কিন্তু কমলেশের তেমন একটা পছন্দ হয় না, কারণ এমন ইংলিশ মিডিয়ামে পড়া এবং সেই সাথে তাকে দেখে একেবারে ঘরোয়ামি মনে হচ্ছিল না। কমলেশ রাজি না হলে অরুণ অনেক বলে কয়ে তাকে রাজি করিয়ে নেয়। আর সেই দিনই অরুণের সঙ্গে পূজার এঙ্গেজমেন্ট হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় অরুণ আর পূজার বিয়ে হচ্ছে। তবে সেদিন পূজা বেশ অসুস্থ ছিল। সে কোনোভাবে ঔষধ খেয়ে বিয়ের পিড়িতে বসে। পূজা বেশ কষ্ট করে সব রীতিনীতি পালন করে। আর বিয়ে শেষ হওয়ার পর পালা আসে ফুলসজ্জার। তবে পূজার শরীর খারাপ থাকার কারণে সে অরুণকে বারবার নিজের শরীরের অবস্থা বোঝানোর চেষ্টা করতে শুরু করে। সে অরুণকে বোঝাতে থাকে আজকের মতো একটু গল্প করতে, সে পরের দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু অরুণ পূজার কোনো কথাতেই কান দেয় না। আর সেই সময় সে পূজার সঙ্গে জোর করে ইন্টিমেট হয়ে যায়। অরুণের এমন ব্যবহারে পূজা ভীষণ হতাশ হয়ে যায়। তাই সে অরুণকে জানায়, তুমি আজকে যেটা করলে সেটা আমি কখনোই তোমার থেকে আশা করিনি। কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে তাকে কি বলে জানো তো? এ কথা শুনতেই অরুণ ভীষণ রেগে যায় এবং বলে, বাইরের কেউ তো আর কিছু করেনি। আমি তোমার হাজব্যান্ড, আর আমার পূর্ণ অধিকার আছে তোমার উপর। আর তাও যদি তুমি মনে করো যে তোমার এই কথা কেউ শুনবে, তাহলে বাইরে গিয়ে বলে আসো। এ কথা বলেই অরুণ পূজাকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। আর পূজাও ভাবে কাউকে তার সমস্যার কথা বলবে, কিন্তু বাইরে যেতেই শুনতে পায় কমলেশ একজনকে বলছে, মেয়েরা সবচেয়ে কিসে ভয় পায় জানো? তামাশা। আর এটাকে তারা বোমার থেকেও বেশি ভয় পায়। এ কথা শুনতেই পূজা হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ফিরতেই অরুণ বলে, কি এখন নিজের ভুল তো বুঝতে পারলে? প্রথমবার বলে এটা ক্ষমা করে দিলাম, আর এমনটা কখনো ভুলেও করতে যেও না। এটা বলেই আবারও অরুণ পূজার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। পরদিন ভোরে সবার আগে উঠে কমলেশ পূজা করতে উঠানে আসলে দেখতে পায় পূজা একেবারে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। কমলেশ সাথে সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। পূজা জানায় সে বাড়ি যেতে চায়, তবে এখনো বাড়ির বড়রা কেউ ঘুম থেকে ওঠেনি। এজন্য কমলেশ পূজাকে যেতে দিতে চাইছিল না। এরপর কমলেশ পূজাকে দিয়ে বিয়ের পরের নিয়ম মানে সকালে উঠে নতুন কিছু রান্নাবান্না করা সেটা করায়, কিন্তু তখনও কেউ ঘুম থেকেই উঠছিল না। এটা দেখে এবার কমলেশ নিজেই পূজাকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাড়িতে দিয়ে আসার জন্য। বাড়িতে গিয়ে পূজা আলাদা করে ওর মায়ের সঙ্গে কথা বলে এবং জানায় আগের দিন রাতে অরুণের সঙ্গে তার ব্যবহার কেমন হয়েছিল। তবে পূজার মা বলে, অরুণ তো তোমার স্বামী, ওর তো এসবের অধিকার আছে। এর জন্য তুমি এত সকালে বাপের বাড়ি ফিরে এসেছ। পূজা ওর মাকে অনেকভাবে বোঝাতে থাকে। তবে ওর মা বলে ওঠে, আমরা তো তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছি, আর এই বাড়িতে আনার প্রশ্নই ওঠে না। তাছাড়া তোমার শ্বশুরের জন্য তো তোমার ভাইয়ের চাকরিটা হয়ে যেতে পারে। তাই বেশি ঝামেলা না করে সোজা শ্বশুর বাড়ি ফিরে যাও। মায়ের মুখ থেকে এসব কথা শুনে পূজা হতাশ হয়ে যায় আর কিছুই বলে না। তাই সে আবারও কমলেশের সঙ্গে শ্বশুর বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তবে ফেরার পথে পূজা ওয়াশরুমের বাহানা বানিয়ে স্কুটি থেকে নেমে পড়ে আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর কমলেশ অনেক খুঁজেও যখন পূজাকে পায় না তখন সে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই এই ব্যাপারটা জানলে ভীষণ অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে কাল বিয়ে হওয়া মেয়েটা আজকে কেন শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গেল। কেউ কিছু বুঝতেই পারছিল না। এরপর সবাই মিলে পূজাকে খুঁজতে শুরু করে আর কমলেশও বেরিয়ে পড়ে পূজাকে খুঁজতে। একটা সময় কমলেশের মাথায় আসে পূজার বন্ধু সোনার কথা। সে ভাবে সোনা কিছু হলেও জানতে পারে, তাই সে সোনাকে কল দেয়। দেখা যায় সোনা নিজেই একটা এনজিও চালায়। কমলেশ সোজা তার সঙ্গে কথা বলার জন্য চলে আসে। তবে সোনা জানায় পূজা তাকে এই ব্যাপারে কিছুই জানায়নি যে সে কোথায় আছে।
এখানে সোনা জানায় তাদের এই এনজিওটা নির্যাতিত মেয়েদের বাঁচানোর জন্যই কাজ করে। উদাহরণ দেওয়ার জন্য সোনা জানায় কালকেই তো একটা মেয়ে সুইসাইড করার জন্য রেললাইনে গিয়েছিল, কিন্তু মরে গিয়েও সে বাঁচতে পারেনি, কয়েকটা জানোয়ার মিলে ওকে ছিঁড়ে খেয়েছে। এ কথা শুনে কমলেশ বলে ওঠে, সেজন্যই তো আমি সবাইকে বলি মেয়েদের এত বাইরে বের হওয়া ঠিক না, যেখানে সেখানে এভাবে আন্দোলন করা একেবারেই ভালো না। কিন্তু সোনা বলে, কিন্তু যেসব মেয়েরা ঘরেও আনসেফ, এ কথা শুনতেই কমলেশ চুপ হয়ে যায়, আর সে কোনো জবাবই দিতে পারে না। এর মধ্যেই সোনার কাছে আরও একটা কল আসে। সোনা জানতে পেরে যায় যে পূজা এখন কোথায় আছে। এবার কমলেশও সোনার সঙ্গে সেখানে চলে আসে যেখানে পূজা বসেছিল। পূজার এমন বেহাল দশা দেখে সোনা বুঝে গিয়েছিল পূজার সঙ্গে হয়তো খারাপ কিছু হয়েছে, তবে পূজা সোনাকে কিছুই বলছিল না। এটা দেখে সোনা জানায়, তুই যদি আমাকে বলতে না পারিস তাহলে তোর ভাবিকে বলতে পারিস, তাহলে একটু হলেও তোর মনটা হালকা হবে। এ কথা বলে সোনা সেখান থেকে চলে যায়। সোনা যেতেই সেখানে কমলেশ চলে আসে, আর পূজা এবার কমলেশকে আগের দিন রাতে অরুণ তার সঙ্গে যা যা করেছিল সবটা জানায়। তবে এ কথা শুনে কমলেশ পূজাকে একটা চর মেরে বসে আর বলে, স্বামী তো এসব করতেই পারে, তাছাড়া আমার অরুণ কখনোই কোনো খারাপ কাজ করতেই পারে না। এতে পূজা রেগে বলে, তোমার মতো এমন বোকা মানুষ আমি কোনোদিনই দেখিনি। এরপর পূজা বাধ্য হয়ে কমলেশের সাথে ফিরে আসে। এদিকে অরুণের সঙ্গে হানিমুনের কথা শুনতেই পূজা ঘাবড়ে যায়, তাও সে জোর করে যায়। তবে সেখানে গিয়েও অরুণ সেই একই কাজ করে, কোনো কথাই বলতো না, শুধু নিজের কাজ হাসিল করেই ছেড়ে দিত। তবে একদিন পূজা অরুণকে এসে বলে, আমরা কি আগের সব ভুল বুঝে আবারও সবটা নতুন করে শুরু করতে পারি না? আমি আগের সব কিছুই ভুলে যাব। তবে অরুণ তার কোনো কথায় পাত্তা দেয় না, উল্টো তাকে জোর করে বিছানায় টেনে আনে আর তার সঙ্গে জোর করে ইন্টিমেট হতে শুরু করে। এসবের জন্য এবার পূজা আবারও ভীষণ ভেঙে পড়ে। এদিকে পূজা সেই কথা শোনার পর থেকে এখন কমলেশ রোজ নিউজপেপারে ফ্রন্ট পেজ পড়তে শুরু করে। সেই সঙ্গে সে এবার সোনা সেই এনজিওতে গিয়ে জয়েন করে আর সেখানে হওয়া ক্লাসগুলোতেও অ্যাটেন্ড করে। এদিকে হানিমুনের শেষ রাতে অরুণ আর পূজাকে দেখা যায় দুজনে শপিং করে হোটেল রুমে ফিরে আসে। তবে পূজা আগেই ওয়াশরুমে ঢুকে পড়ে আর সে কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না। এটা দেখে আবার অরুণ বারবার করে দরজা ধাক্কা দিতে শুরু করে। তবে পূজা জানায় তার পিরিয়ড হয়েছে, তাই সে এখন কিছুদিন ইন্টিমেট হতে পারবে না। প্রথমে অরুণ বিশ্বাস করলেও পরে বলে, তুমি এখনো বের হচ্ছ না কেন? বেরিয়ে আমাকে দেখাও যে সত্যি তোমার পিরিয়ড হয়েছে নাকি মিথ্যা বলছো। এতে পূজা ঘাবড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় পূজাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। এদিকে কমলেশও এই খবর পেয়ে দ্রুত তার মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা হাসপাতালে চলে আসে। ভেতরে আসতেই পিঙ্কি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, এত রক্ত কোথা থেকে বের হচ্ছে চাচি? পিঙ্কি তার মাকেও এই ব্যাপারটা জিজ্ঞাসা করে, কিন্তু সে তো কিছুই বলতে পারছিল না। এরপর ডাক্তার কমলেশকে দেখে জানায় পূজা তার ভ্যাজাইনাতে ব্লেড দিয়ে 2টা ক্ষত করেছে। যদিও এতে কোনো সিরিয়াস ইনজুরি হয়নি, তবে বেশ রক্তক্ষরণ হয়েছে। এসব জানার পরেও কমলেশ তার বাড়ির কাউকেই কিছু বলেনি, সবাইকে ফিরে যেতে বলে। এরপর যখন সে পূজার সঙ্গে দেখা করতে যায় তখন পূজা বলে, আমি আর সহ্য করতে পারছিলাম না। ওকে পিরিয়ডের বাহানা দিলে ও শুনতে চাইছিল না, পিরিয়ড হয়েছে কিনা দেখতে চাইছিল, আর এতে আমি বাধ্য হয়ে ওই জায়গাটা কেটেছি। তাহলে এবার কি তোমাদের বিশ্বাস হচ্ছে না যে আমি কোন অবস্থায় আছি? তুমি কখনো ওই জায়গায় ব্লেড লাগিয়ে দেখো তো কতটা কষ্ট হয়। এখনো কি আমাকে ভুল বুঝবে? পূজার এমন প্রশ্নে এবার কমলেশ চুপ হয়ে যায়। সে বলে, আমি তোমাকে কখনোই ভুল বুঝিনি, আমি বুঝতে পারছি তোমার কষ্ট কোথায়। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি কোনো কথা সহজে বুঝি না, আর যেটা বোঝে যায় সেটার জন্য পুরো জীবন দিয়ে লড়ি। পরদিন যখন অরুণ পূজাকে ডিসচার্জ করতে আসে তখন রিসেপশনিস্ট জানায় পূজাকে তো রিলিজ করে দেওয়া হয়েছে, তাকে তার ভাবি সাথে করে নিয়ে গেছে। এই কথা শুনে অরুণ বেশ কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে এই বিষয়ে কিছুই জানতো না। এরপর অরুণ ডাক্তারের সঙ্গে গিয়ে দেখা করে। ডাক্তার অরুণকে দেখে রেগে যায়। এদিকে নির্লজ্জ অরুণ এসে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে সে পূজার সঙ্গে ইন্টিমেট হতে কবে পারবে। এই কথা শুনে তো ডাক্তার ভীষণ ক্ষেপে যায় এবং বলে ওঠে, কোন সাহসে তুমি আমার কেবিনে ঢুকেছ? কখনো ভেবে দেখেছো যে তুমি কতটা ভয়ানক, যে তোমার ভয় একটা মেয়ে ওই জায়গায় ক্ষত লাগিয়েছে? আসলে অরুণ জানতোই না যে পূজার পিরিয়ড হয়নি, বরং সে নিজে ক্ষত করেছিল। ডাক্তার আরও বলে, এসব তোমার ভাবি জানতে পেরে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। তাহলে ভেবে দেখো তুমি কতটা ভয়ানক নরপিশাচ, আর কখনোই নিজের এই জঘন্য মুখটা আমাকে দেখাতে আসবে না। এই কথা বলে সে সিকিউরিটি গার্ডকে ডেকে অরুণকে বের করে দেয়। এদিকে অরুণ যখন জানতে পেরে যায় যে পূজার পিরিয়ড হয়নি, বরং ও নিজে সেখানে কেটে অরুণকে ধোঁকা দিয়েছে, তখন ওর মাথায় আগুন উঠে যায়। সে রেগে বাড়ি ফিরে আসে। তবে বাড়ি ফিরলে দেখতে পায় সেখানে নতুন বউ পূজার মুখ দেখার জন্য কোনো নিয়ম পালন করা হচ্ছে, আর এই নিয়মে কোনো পুরুষেরই সেখানে ঢোকা নিষেধ, কিন্তু অরুণ জোর করে ঢোকার চেষ্টা করছিল। অন্যদিকে পূজা কমলেশকে বলে, কেন তুমি আবারও আমাকে নিয়ে এই নরকে এসেছো? এ কথায় কমলেশ বলে, আমি তো অরুণকে ছোট থেকেই চিনি, তাই আমার বিশ্বাস অরুণের বাবা ওকে বুঝালে এই ব্যাপারটা সে বুঝবে। কমলেশ আরও জানে সে যখন প্রেগনেন্ট ছিল সে সবসময় একটা ছেলে চাইতো, আর তার জন্য সে অনেক নিয়ম মেনেছিল। তবে তার একটা মেয়ে সন্তান হয়েছিল। সেই সাথে ডাক্তার এটাও বলে দিয়েছিল যে সে আর কোনোদিনই মা হতে পারবে না, আর সেই থেকে সে অরুণকে নিজের ছেলের মতো করে কোলে পিঠে মানুষ করেছে। সেজন্য সে সবসময় অরুণের সব অন্যায় আবদার পূরণ করেছে, কখনোই এসবের জন্য শাসন করেনি। আর আমি মনে করি তোমার আজকের এই পরিণতির জন্য কিছুটা আমিই দায়ী। এদিকে অরুণ সেই অনুষ্ঠানে ঢুকে পড়ে। তবে সেখানে অরুণের সামনে কমলেশ চলে আসে এবং অরুণকে বলে, আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছি আর সবসময় তোমাকে আশীর্বাদ করেছি।
আজও আমি তোমাকে আশীর্বাদই করব, তবে কাল থেকে তোমার সাথে দেখা হবে লড়াইয়ের ময়দানে, তাই তৈরি থেকো তার জন্য। পরদিন সকাল হতেই কমলেশ বাড়ির সবাইকে জড়ো করে এবং পরিবারের সবাইকে অরুণের এমন কার্যকলাপের কথা জানায়। তবে এতে তারা তেমন একটা গুরুত্ব দেয় না, শুধু অরুণের বাবা অরুণকে পূজার কাছে ক্ষমা চেয়ে নিতে বলে। তবে পরে কমলেশ একা আলাদাভাবে নিজের শ্বশুরের সঙ্গে কথা বলে এবং জানায় অরুণ যেটা করেছে সেটা একেবারে ঠিক করেনি, ওকে জেলে যাওয়া উচিত। তবে শ্বশুর বলে ওঠে, কি বলছো তুমি? আমার ছেলের এমন একটা ছোট অন্যায়ের জন্য এখন আমি ওকে জেলে পাঠিয়ে দেবো নাকি? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? এই কথা শুনে কমলেশ বলে, তাহলে সেই কাজটা আমাকে করতেই হবে। এ কথায় তার শ্বশুর বলে, যদি আমার বাড়িতেই থেকে আমার ছেলের সঙ্গে এমন কিছু করতে চাও তাহলে আমার বাড়িটা আগে তোমাকে ছাড়তে হবে। তবে কমলেশ তখনও নিজের কথায় অটল আছে। এটা দেখে তার শ্বশুর একটা অটো ডেকে কমলেশ আর পূজাকে বাড়ি থেকে বের করে দেয়। বিনয় তাদেরকে আটকাতে গেলে তার শ্বশুর বলে, কমলেশ আবারও ঠিকই ফিরে আসবে, তাই চিন্তা করার কিছুই নেই। ও একটু পরই আমাদের কাছে এসে পা ধরে ক্ষমা চাইবে। আর হলো ঠিক তাই, কমলেশ ফিরে আসে এবং নিজের স্বামীর কাছে ক্ষমা চায়। সে বলে, আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গাই নেই। তবে বিনয় বলে, তুমি তো ভুল কিছু করছো না, তুমি তো সত্যের পথে হাঁটছো, তাই তোমাকে আরো শক্ত হতে হবে। তাই তুমি যদি এখন আবারও এই বাড়িতে ফিরে আসো তাহলে যারা অন্যায় করেছে তারা কখনোই আর সেই অন্যায় করা থামাবে না। তাই এবার সে বাড়ি গিয়ে তার শ্বশুর শাশুড়ি থেকে আশীর্বাদ নেয় এবং জানায় সে যেভাবেই হোক না কেন জয়ী হয়েই ছাড়বে। এই কথা বলে সে পূজাকে নিয়ে পূজার দাদুর বাড়ি চলে আসে। দেখা যায় তার দাদু পেশায় একজন উকিল ছিল। তার দাদুকে পূজার ব্যাপারে জানালে সে জানায়, এই বিষয়ে সরাসরি তারা আইনি কোনো সাহায্য পাবে না, তবে শাস্তি দিতে হলে শুধু একটা উপায় আছে, আর সেটা হলো পণ নেওয়ার অপরাধ। আর এই অপরাধেই আসামির বেল পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এতে পূজাও রাজি হয়ে যায়। তবে কমলেশ এতে রাজি হয় না। সে জানায় যে অন্যায়টা অরুণ করেছে, সেটার জন্য আমরা কেন বাকিদেরকে শাস্তি দেব? কিন্তু পূজা তার সঙ্গে একমত হয় না, কারণ অন্যায়টা এতদিন ধরে সেই সহ্য করে আসছে এবং তাকেই অনেকগুলো রাত সেই অত্যাচার সহ্য করতে হয়েছে। এরপর যখনই অরুণের নামে কেস করা হয় তখনই তাদের বাড়িতে পুলিশ চলে আসে। কিন্তু অরুণের বাবা আগে থেকেই সব সেট করে রেখেছিল বলে পুলিশ অরুণকে আর অ্যারেস্ট করে না। আসলে কমলেশ আগেই নিজের শ্বশুরকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল। পূজা কমলেশের এই কাণ্ডের কথা জানতে পেরে সোজা তার কাছে আসে এবং এইসব করার কারণ জিজ্ঞাসা করে। তখন কমলেশ পরিষ্কার জানিয়ে দেয় যে সে এমন কোনো কাজের জন্য তার শ্বশুরবাড়ির লোকদেরকে শাস্তি দেবে না যেটা তারা কখনোই করেনি। তাছাড়া ভুলটা তো অরুণ করেছে, তাই শাস্তিটা অরুণকেই দেব। এ কথা শুনে পূজা রেগে বলে, কিন্তু শাস্তিটা তুমি কিভাবে দেবে? কারণ এই ব্যাপারে তো কোনো কেস করার ফাইলই নেই। এদিকে তাদের শ্বশুরকে দেখা যায় যে নিজের দুই ছেলেকে সাথে নিয়ে পূজার বাড়িতে আসে। তবে সে নিজের ছেলেদেরকে বাইরে দাঁড় করিয়ে নিজে ভেতরে যায় এবং জানায়, কোনোভাবে যদি আমার ছেলের সঙ্গে পূজার ডিভোর্স হয়ে যায় তাহলে সে তো এখানে এসে তোমাদের ঘাড়ে উঠবে। তুমি কি সেটা চাও? এই কথা শুনে পূজার বাবা বলে ওঠে, আমি তো মেয়েকে আগেই আপনাদের কাছে দিয়ে দিয়েছি, তাই এখন আপনারা যা করবেন করতে পারেন, আমাদের কোনো দায় নেই। এটা শুনে সে গ্লাসের মধ্যে কিছু ওষুধ গুলে পূজার বাবাকে খেতে দেয়, আর সেটা খেতেই পূজার বাবা হার্ট অ্যাটাক করে। এদিকে বাইরে বিনয় কিছুতেই নিজের ভাইয়ের সঙ্গে এক গাড়িতে বসতে চাইছিল না। নিজের ভাইয়ের এমন বাজে মানসিকতার জন্য তাকে ঘৃণা আসতে শুরু করে। এসব দেখে অরুণ বলে, আমাকে দেখে এভাবে মুখ লুকাচ্ছ কেন? এতদিন তো নিজের বউকে সামনে রাখতে পারোনি। আমাকে যদি এতই ঘৃণা লাগে তাহলে না হয় সামনে থেকে দুটো চর মেরে দাও, তবে অ্যাটলিস্ট একটা পুরুষত্ব হয়তো দেখাও। একথা শুনে বিনয় রেগে যায় আর বলে, একটা পুরুষ হতে হলে কি কি লাগে সেটা তুমি জানোই না, শুধু মেয়েদের উপর অধিকার ফলালেই পুরুষ হওয়া যায় না। এর মধ্যে ব্রহ্মা জানায় পূজার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সবাই তাকে নিয়ে হাসপাতালে আসে। পূজাও তার বাবাকে দেখতে আসে। পূজার বাবা পূজাকে বলে, আজকে তোমার জন্য আমার এই দশা, আমি শুধু এটাই চাই যে তুমি নিজের শ্বশুরবাড়ি ফিরে যাও। এদিকে অরুণের মুখ দেখে তার হিংস্রতা আবারও প্রকাশ পাচ্ছিল। সে যেন পূজাকে আবারও বিছানায় পাওয়ার স্বপ্ন দেখছে। তবে পূজার এখন আর কিছুই করার নেই, তাই সে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ফিরে আসে। আর এবার পূজার শাশুড়ি নিজের বৌমাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সেই সাথে সে বাড়ির সবাইকে নিয়ে একটা পূজার আয়োজন করার কথা জানায়। এরপর অরুণ যখন মিষ্টি দিতে পূজা আর কমলেশের কাছে আসে তখন কমলেশ অরুণের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। এটা দেখে অরুণ বলে, আমার আর পূজার মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে, আমরা সবকিছু আবারও নতুন করে শুরু করব। তবে কমলেশ বলে, আমার কাছে আসিস না, দূরে সরে দাঁড়া। এরপর সে পূজাকে নিয়ে একটা ঘরে ঢুকে পড়ে। তবে ঢোকার সময় তাদের দাদি বলে ওঠে, 3 দিন হতে না হতে আবারও ফিরে আসলি। এই কথা শুনে দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। কমলেশও অবাক হয়ে যায়, কারণ এতদিন তারা কেউই তাদের দাদি শাশুড়িকে কথা বলতে দেখেনি। তারা ভাবছিল হয়তো সে বোবা। সে তাদেরকে বলতে শুরু করে যে মেয়েরা এইভাবে চুপ থাকে বলেই ওই সমাজ মেয়েদেরকে নিচে নামিয়ে দেয়। তখন কমলেশ বলে, তাহলে আমি পূজার জন্য এখন কি করব? তার দাদি বলে ওঠে, তোমার মুখটা যেহেতু খুলেছ তাহলে সমাজের সামনে ওদের আসল মুখটা টেনে খুলে দাও, কারণ মেয়েরা সবটা মেনে নেয় বলেই সব দায় ওদের উপরেই এসে পড়ে। আর কোনোভাবে তোমরা যদি সেটা বলাতে পারো তখনই সবাই তোমার পাশে এসে দাঁড়াবে। তাছাড়া একজন মেয়ে হয়ে একজন মেয়ের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? এসব শুনে পূজা আর কমলেশ আরো বেশি সাহস পায় এবং তার আশীর্বাদ নিয়ে ঘরে চলে যায়। পরদিন তাদের বাড়িতে সেই পূজা শুরু হওয়ার আগে বিনয় কমলেশকে আলাদা ডাকে।
পাশে দাঁড় করায় আর বলে, আমি বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে অরুণের সঙ্গে একসাথে থাকতে, তাই আমি আমাদের জন্য একটা ফ্ল্যাট রেডি করেছি। তুমি চাইলে আমরা সবাই সেখানে গিয়ে থাকবো আর পূজাও আমাদের সঙ্গেই থাকবে। এই কথা শুনে কমলেশ বলে, কি করে আমি পরিবারের এমন সময় সবাইকে ফেলে যাব? তাও সে এখান থেকে যেতে রাজি হয় না। আর কিছুক্ষণ পরে সেখানে প্রবচন শুরু হয়ে যায়। তখন কমলেশ আর পূজা সবার সামনে গিয়ে বসে পড়ে। সেখানে বসে কমলেশ বলতে শুরু করে, আমরা আগে দ্রৌপদী, রুক্মিণী, রাধা এদের আলাদা আলাদা কাহিনী জানতাম, তবে এখনকার যুগের সব মেয়েদের একটাই সমস্যা, আর সেটা হলো এখন তাদের নিজের শরীরের উপর নিজের কোনো অধিকার নেই। প্রতিটি মেয়ে জীবনে শুধু জন্ম হয়, বড় হয়, বিয়ে হয় এবং তাদের স্বামীরা তাদেরকে ভোগ করে, আর তাদের শরীরের উপর আর কোনো তাদের অধিকার থাকে না। এরপর তো আবারও বাচ্চা জন্ম দেওয়া, এসব করতে করতে তাদের জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়। এছাড়া কিন্তু মেয়েদের জীবনে আর কিছুই দেখা যায় না। এরই মধ্যে পূজা বলতে শুরু করে, সে বলে, আমার স্বামী প্রতি রাতে আমার সঙ্গে জোর করে আমাকে করে। এই কথা শুনতে পাড়ার সবাই তো অবাক হয়ে যায়। এর মধ্যে অরুণের বাবা সবাইকে বলে, কি শুনছো তোমরা? একটা বাড়ির বউয়ের এসব ফালতু কেচ্ছা। আর এবার কমলেশের শাশুড়িও নিজের বৌমার পাশে এসে দাঁড়ায়, সেও ওখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে সেখানে থাকা সবাই সিসিক করে যেতে লাগলে কমলেশ চিৎকার করে ওঠে। সে বলে, এখান থেকে তারাই যাবে যাদের সঙ্গে কখনো কোনো অন্যায় অত্যাচার হয়নি। যেসব মেয়েদের বাস, ট্রেন, স্কুল, কলেজে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কেউ হাত দেয়নি, বাকিরা সবাই এখান থেকে চলে যাবে। তবে এই কথা শোনার পর দেখা যায় সব মহিলারাই সেখানে দাঁড়িয়ে পড়ে, কারণ পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যাদের সঙ্গে এমনটা হয়নি। কারণ কেউ না কেউ মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের গায়ে হাত দেয়, আর এই কারণে সব মহিলারা এবার তাদের পাশে এসে দাঁড়ায়। এদিকে অরুণ তার বাবার কথায় পূজাকে মারতে এগিয়ে আসলে কমলেশ অরুণের হাতটা ধরে ফেলে। সে বলে, ভুলেও এমনটা করতে যেও না। মনে রেখো, আমি কিন্তু তোমাকে আদর করে বড় করেছি, আর এখন তোমার বাবা ছাড়া কেউই তোমার সঙ্গে নেই। ভেবে দেখো, তুমি অবশ্যই তো কিছু ভুল করেছো, যার জন্য এখন সবাই তোমার বিরুদ্ধে গেছে। আর একটা কথা মনে রেখো, আজকের পর তুমি আমাদের মৃত্যুতে আমাদের মুখে জল দেওয়ার কথাও ভাববে না, আর পিঙ্কির বিয়েতেও তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। আমরা সবাই তোমাকে ত্যাগ করলাম আজ থেকে। এ কথা শুনতেই অরুণ সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তবে কমলেশ বলে, আমার কাছে ক্ষমা না আছে, পূজার কাছে ক্ষমা চাও। তখন পূজা অরুণকে একটা চর মেরে বলে, যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি এই কদিন ধরে আমার সঙ্গে যে অন্যায় করেছো সেটা কিছুতেই আমি ভুলতে পারবো না। তাছাড়া আজকে ইন্ডিয়াতে এই অপরাধের জন্য কোনো আইন না আসলেও একদিন তো অবশ্যই আসবে, আর সেদিন পর্যন্ত আমি ওয়েট করব তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আর এবার সেখানে থাকা সবাই পূজার সিদ্ধান্তে সহমত জানায়। আর এরই সঙ্গে সঙ্গে এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।